ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে। কোথা থেকে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের মধ্যে ডক্টর ইউনূস চলে যাচ্ছেন, দিস ইজ ট্রু। আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইউনূস সরকার চলে যাচ্ছে। ঢাকায় নাকি পৌঁছে গিয়েছিল ভারতের রয়ের 4টি অ্যাসেট, এমনকি তারা 4 দিন সফর করেছে। তবে এই খবরটি নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছিল না। এখন এখানেই প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খুঁজতেই কি ভারতের রয়ের অ্যাসেট পৌঁছে গিয়েছিল। খবর আছে, তাই আমি তালিকা করে রেখে দিয়েছি। খবরের শিরোনামগুলো প্রথমে পড়ে দিই, আমি একত্রে করে দিয়েছি। এক হচ্ছে ফয়জুর রহমান সহ 12 জন অ্যারেস্টেড। 2 হচ্ছে কালকে পিলখানায় আগুন লেগেছিল। 3 হচ্ছে তুলসী গ্যাবার্ডের ভারত সফর। 4 হচ্ছে গুন্তারেসের ওপর নজরদারি। 5 হচ্ছে পিনাকির নিবিড় পরিচর্যা। খুবই প্রভাবশালী উপদেষ্টা, অনেকে তাকে খুঁজে খামোখা বলেন। সেই মাহফুজ আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন। কেন তিনি বারবার এরকম যুদ্ধের কথা বলছেন? কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে? তিনি মঙ্গলবার গভীর রাতে রাত 3টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং বিদেশিদের মাথা ভাইরে, কোন দেশে প্যাচ লাগানোর জন্য এদের মাথা কোন লেভেলে কাজ করে। আমি আইএসপিআর আমাদের সেনাবাহিনীর যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তাদের এই বিজ্ঞপ্তিটা দেখার পর আমার কাছেও এই চিকন কথাটা মাথায় আসছে। চিকন কথাটা গেল 2-3 দিন আগে কি বলা হয় যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে 5ই আগস্ট বা 4ই আগস্ট সেনাবাহিনী কেন পরিবর্তিত অবস্থায় আসলো, জাতিসংঘের আপনার কি বলা হয় যে মানবাধিকার যিনি দেখাশোনা করেন কমিশনার আছেন, হাই কমিশন ভলকার তুর্ক একটা বক্তব্য দিয়েছিলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঢাকায় নাকি পৌঁছে গিয়েছিল ভারতের রয়ের 4টি অ্যাসেট, এমনকি তারা 4 দিন সফর করেছে। তবে এই খবরটি নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছিল না। এখন এখানেই প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খুঁজতেই কি ভারতের রয়ের অ্যাসেট পৌঁছে গিয়েছিল বাংলাদেশে। ঢাকায় পৌঁছে গিয়েছিল ভারতের রয়ের 4টি অ্যাসেট। সেখানে গিয়ে তারা নিজেদের বিভিন্ন কর্মকাণ্ড শেষ করে আবার দেশে ফিরে এসেছেন। এই সফরটা ছিল মূলত 4 দিনের, কিন্তু রয়ের অ্যাসেট ঢাকায় পৌঁছানোর কোনো খবর সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছিল না। এমনকি তারা সেখানে গিয়ে কোন কোন আধিকারিকের সঙ্গে কথা বলেছেন সেই খবরও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খুঁজতে ঢাকায় পৌঁছে গিয়েছিলেন রয়ের অ্যাসেট? জানা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা যখন জোরালো হচ্ছে, তখনই রয়ের অ্যাসেট তৎপরতার সঙ্গে ঢাকায় পৌঁছে গিয়ে শেখ হাসিনার নিরাপদ বাসস্থানের জন্য আলোচনা করলেন সে দেশের অ্যাসেটের সঙ্গে। দুই পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে স্থির করা হয়েছে কোথায় শেখ হাসিনার বাসস্থান হতে চলেছে বা কতটা পরিমাণ জায়গার মধ্যে তিনি থাকবেন, এই সমস্ত বিষয়বস্তু। যদিও শেখ হাসিনার বাসস্থানের দায়িত্ব নিতে চলেছে ভারতই। এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারবে কি?
আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্তিষ্কে কি পরিকল্পনা চলছে সেই নিয়েও চলছে নানা জল্পনা। কারণ অজিত ডোভালের পক্ষে এই ধরনের বিষয়ের সমাধান করা একেবারেই অসম্ভব নয়। প্রসঙ্গত, সম্প্রতি রয়ের 4টি অ্যাসেট ঢাকায় পৌঁছে একটি 5-তারা হোটেল থেকে নিজেদের সমস্ত কার্যক্রম সেরে নিয়েছেন। যদিও রয়ের 4 দিনের এই গোপন কর্মকাণ্ডের কোনো খবর দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে ছিল না। কারণ এখানে সমস্ত মিশনারিগুলিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশনারি কাজ করছে। ফলে তারা এখন দিন গুনছে কবে হাসিনা দেশে ফিরে একটি সুষ্ঠু ব্যবস্থা করবেন। ভারতে এই কথা বলছে হাসিনা চাইলে দেশে ফিরে সংসদ ভেঙে নির্বাচনের দিকে এগোতে পারে, তাতে ভারতেরও কোনো হস্তক্ষেপের প্রয়োজন হবে না। যদিও এই বিষয়টি দেশি বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়, তাই এখন ইনক্লুসিভ ইলেকশনের দিকে এগোতে চাইছে সেদেশের সেনাবাহিনীও। একমাত্র ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে শেখ হাসিনা দেশে ফিরে ও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আজকে অনেকগুলো খবর আছে, তাই আমি তালিকা করে রেখে দিয়েছি। খবরের শিরোনামগুলো প্রথমে পড়ে দিই, আমি একত্রে করে দিয়েছি। এক হচ্ছে ফয়জুর রহমান সহ 12 জন অ্যারেস্টেড। 2 হচ্ছে কালকে পিলখানায় আগুন লেগেছিল। 3 হচ্ছে তুলসী গ্যাবার্ডের ভারত সফর। 4 হচ্ছে গুন্তারেসের ওপর নজরদারি। 5 হচ্ছে পিনাকির নিবিড় পরিচর্যা। 6 হচ্ছে ট্রাম্পের ভারত সফর। এবার একে একে আমি খবরের ডিটেলসে আসি। এই খবর যেগুলো পাওয়া গেছে প্রত্যেক কটাই কিন্তু কোন লোক মুখে শোনা নয়, সব ভারতীয় এজেন্সির কাছ থেকে পাওয়া খবর। প্রথমেই আপনাদের বলে দিচ্ছি, ফলে এতদিন যে সমস্ত রটনা ফটনা হচ্ছিল সেগুলো এখন একটা কনফার্মেশন পাওয়া গেছে। যেমন ফয়জুর রহমান আইএসআই পন্থী, জামাতি, হিজবুতি, যিনি কু করার চেষ্টা করেছিলেন, পরশুদিন গভীর রাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। গভীর রাতে, তার আগে গৃহবন্দী ছিলেন। তার সঙ্গে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মোট 5 জন আপনার লেফটেন্যান্ট জেনারেল, তারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ছিলেন। তাদের মধ্যে ফয়জুর একজন, আরো একজন আছে, তার নামটা আমি জানতে পারিনি, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। এবং বাকি যে 2 জন, সে 2 জনের নামও জানতে পারিনি। একজন আছেন কুয়েতে অ্যাম্বাসেডার হয়ে, লেফটেন্যান্ট জেনারেল, তিনি বাংলাদেশের কুয়েতের অ্যাম্বাসেডার, বাংলাদেশের অ্যাম্বাসেডার, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এখন কালকে পরশুদিন অ্যারেস্ট করার পর কালকে একটা বড় আগুন লাগে পিলখানাতে, যে খবরটা একেবারেই চেপে রাখা হয়। তারপরে যখন খবরটা 2-1 জায়গায় প্রকাশ হয়, তখন বলা হয় যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। আচ্ছা, সেনাবাহিনীর তো নিজস্ব আপনার ফায়ার সিস্টেম আছে। 2.5 ঘন্টা ধরে কিন্তু পিলখানার ওই নির্দিষ্ট ব্লকটি জ্বলে। পুরো ভস্মীভূত হওয়ার পর তারপর নেভানোর কাজ হয়। 2.5 ঘন্টা ধরে পুরো গান পাউডার ফান পাউডার কিছু দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তো এই মানে ভেতরে কি হয়েছে আদৌ সেটা জানা যাচ্ছে না। আর এই 12 জনের ভাগ্যে কি জুটেছে সেটাও কিন্তু খুব একটা পরিষ্কার নয়। এমনও হতে পারে, মানে এটা আমি বলছি, এমনও হতে পারে, আশঙ্কা করা হচ্ছে ওই বিল্ডিং এ 12 জনকে ঢুকিয়ে দিয়ে মৃত অবস্থায় তাদেরকে বিল্ডিংটা জ্বালিয়ে দিয়ে তাদের লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হতে পারে, এই একটা খবর। সুতরাং সেনাবাহিনীর পুরো কন্ট্রোল এখন
ওয়াকারুজ্জামানের হাতে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, আজকে 1 ঘন্টা বাদে হতে পারে, 3 দিন বাদে হতে পারে, তিনি পুরো ক্ষমতা দখল করবেন। এখন শুধু সেটা সময়ের অপেক্ষা। ক্ষমতা দখল হলে প্রথম কাজ হবে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা এবং তাকে কাস্টডিতে নেওয়া। আর বাকি যে সমন্বয়ক 2-4টে আছে, উপদেষ্টা যারা আছে, তাদেরকেও কাস্টডিতে নেওয়া। এটা দিয়ে প্রথম কাজ ওয়াকারুজ্জামান শুরু করবেন। কারণ দেশের মানুষ তাকে এত ভুল বুঝেছে। 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেখানে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল, সে ভূমিকা কেন ছিল সে তো আপনারা জানেন। ভলগার তর্কের যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সে ভিডিওটা তো পরিষ্কার যে তাদেরকে ধমকানো হয়েছিল যে যদি এই অভ্যুত্থানের বিপক্ষে তোমরা যাও, তাহলে পরে তোমাদেরকে জাতিসংঘের মিশন থেকে বাদ দেওয়া হবে। ফলে একটু ভয় পেয়ে তারা পিছিয়ে গেছিলেন। এই লাস্ট যে শপথটা উনি করে এলেন ওয়াকারুজ্জামান, কঙ্গো, সেখানে মার্কিন CIA সংস্থার 2 জন এবং ভারতীয় সংস্থার 2 জন, না 1 জন রয়ের এবং 1 জন আইবির সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সমস্ত কথাবার্তা হয়ে যায়। তারপরে তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার আগে তিনি খবর পেয়ে যান, যে কোনো মারফত তিনি খবর পেয়ে, তারও তো নিজস্ব লোকজন আছে, যে এরকম একটা কু করার চেষ্টা করা হচ্ছে। ঢাকায় যদি উনি নামেন তাহলে পরে উনি অ্যারেস্ট হতে পারেন। ফলে উনি গতিপথ চেঞ্জ করে উনি চলে যান তেজগাঁওতে। ওখানে নেমে উনি প্রথমে একদম নিজস্ব সমস্ত প্ল্যান করে তারপরে উনি ঢোকেন। তারপরে যা কর্মকাণ্ড হওয়ার ধীরে 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 উনি মিটিং ফিটিং করে সমস্তটা নিজের পরে নিয়ে এসে তারপরে এই কাজটা করেছেন, যেটা আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছি কিভাবে, কোথায়, কখন মিটিং হয়েছে, কতক্ষণ মিটিং হয়েছে। এই যে অ্যারেস্ট হওয়া নিয়ে, এটা কিন্তু 2-4 দিন ধরে দারুণ রকমের একটা খবর রটে বেড়াচ্ছিল যে আদৌ অ্যারেস্ট হয়েছে কিনা, মানে খবরটা ভুয়ো কিনা। কেউ বলছে হ্যাঁ গুজব, কেউ বলছে না হয়েছে। কিন্তু এখন আর গুজব বলে আর ওড়ানো যাবে না, কারণ আমাদের এজেন্সি থেকে এইটা পরিষ্কার করা হয়েছে যে তারা অ্যারেস্ট হয়েছেন। বাকি খবর কি, বাকিটা আমার আন্দাজ এবং 2-2 4 মিলানো। এটা হচ্ছে আমার আন্দাজ, সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে। এবার তুলসী গেবার্ড তিনি ভারতবর্ষে আসছেন। তিনি জাপান, থাইল্যান্ড এই সমস্ত ঘুরে তিনি ভারতবর্ষে আসছেন সামনের সপ্তাহে। এসে আমাদের এজেন্সিগুলোর সঙ্গে বসবেন এবং সবথেকে বড় কথা, ট্রাম্পের সফরের আগে তার এই সফরটা খুব গুরুত্ব বহন করছে, এটা বলা যায়। এবং বাংলাদেশ নিয়ে তার তো একটা মানে চিন্তা রয়েছে, বাংলাদেশ নিয়েও সেই জায়গায় কথাবার্তা হবে। তার কার সঙ্গে কি কথা হবে তা এখনো আমার কাছে পরিষ্কার নয়। আচ্ছা, গুন্তারেসের ওপরেতে একটা নজরদারির ব্যবস্থা করা হয়েছে, কারণ গুন্তারেসকে আর বিশ্বাস করছে না। ভলগার তুর্কের ওই ঘটনাটা প্রকাশ হয়ে যাওয়ার পর এখন বাংলাদেশ সরকার, যারা অন্তর্বর্তী যে সরকার আছে, সেই সরকারের কেউ আর গুন্তারেসকে আর কনফিডেন্সে দিতে পারছে না। ফলে গুন্তারেস যখন আসছেন তখন তার উপর বিমানবন্দরতে নামার পর থেকে যে 3 দিন উনি থাকবেন, সম্ভবত আজকে উনি 11 তারিখ আসছেন এবং 11, 12, 13 উনি থাকবেন। এই 3 দিন তিনি রোহিঙ্গাদের কাদের সঙ্গে কথা বলেন, কোথায় যান, কার কার সঙ্গে দেখা করেন, সমস্ত একেবারে খবর নেওয়ার জন্য নজরদারি লোক ঠিক করা হয়েছে। 5 হচ্ছে পিনাকি চক্রবর্তী। তিনি মানে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন নাকি নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন। তার যে ভিডিওগুলো, সেগুলো সমস্ত টাইম লাইন দিয়ে প্লেলিস্টে তোলা আছে। ফলে তিনি যে 7 দিন অসুস্থ থাকেন,
তাহলে ওই প্লে লিস্ট অনুযায়ী ইউটিউব এর থেকে স্টুডিও থেকে ওগুলো আপলোড করা আছে, ওই অনুযায়ী ওগুলো সমস্ত চলে যাবে। সুতরাং পিনাকি ভট্টাচার্যের ভিডিও যদি আপনারা এখন দেখেন, আপনারা বলবেন ওই তো পিনাকির তো ভিডিও আসছে। আসলে প্লে লিস্টে এই সমস্ত টাইম লাইন ফিট করা আছে, ওই টাইম লাইন অনুযায়ী সেগুলো নিজে থেকেই সমস্ত আনলিস্টেড হতে আরম্ভ করবে। পাবলিক করতে গেলে তো আনলিস্টেড করতে হবে, তখন পাবলিক হবে। এখন আনলিস্টেড করা আছে। এবার জুলকার নাইন বলে এক সাংবাদিক ছিলেন, জুলকার নাইন। তিনি এই যে মেটিকুলাস প্ল্যান যে করা হয়েছিল তার একটা অংশ ছিলেন জুলকার নাইন। সেই জুলকার নাইন, আচ্ছা পিনাকির ব্যাপারটা আগে শেষ করে নিন। এই যে নিবিড় পরিচর্যা, পিনাকির যে নিবিড় পরিচর্যা, এই নিবিড় পরিচর্যা হঠাৎ শুরু হয়েছে। এই পরিচর্যা কার আন্ডারে হচ্ছে? এটা নরেন্দ্র মোদীর আন্ডারে হচ্ছে নাকি এটা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আন্ডারে হচ্ছে, সেটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে। এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমি বলেছিলাম যে এরা কেউ পার পাবে না, সবার একটা নির্দিষ্ট ঠিকানা আছে, জায়গা আছে, দেশ আছে। ভারতবর্ষ তার শত্রুকে ছাড়ে না, এদের খুব শিগগিরই ব্যবস্থা হবে। এখন দেখুন পরিচর্যা কার হাতে হচ্ছে, কি ধরনের পরিচর্যা হচ্ছে, কতদিন পরিচর্যার পর তিনি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হন বা আদৌ উপস্থিত হন কিনা, সে নিয়েও প্রশ্ন রয়েছে। এবার আসুন জুলফিকার নাইন, ইনি মেটিকুলাস প্ল্যানের একটা অংশ ছিলেন। এই যত আপনার এই 5 তারিখের পর থেকে এই যে মেটিকুলাস ডিজাইন যে প্ল্যানটা করা হয়েছিল, সেই প্ল্যানে উনি একটা অংশ ছিলেন। উনি সম্ভবত অপহৃত হয়েছেন, বিদেশে ছিলেন, অপহৃত হয়েছেন এবং তার ফেসবুকে কিন্তু ইনঅ্যাক্টিভ, তাই কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন তিনি কোথায় আছেন, কি করছেন, কার দ্বারা অপহৃত হলেন, কারা অপহরণ করালো, সে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এটা গেল একটা খবর। আর লাস্ট হচ্ছে ট্রাম্পের ভারত সফর। ট্রাম্পের ভারত সফরের সঙ্গে জড়িয়ে আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করা। কে একটা বাজারে রটি দিয়েছে যে 13 তারিখে ট্রাম্প ভারতে আসছেন। আমি এইটার উত্তর দিতে আমি ক্লান্ত হয়ে গেছি যে এরকম আমার কাছে কোনো খবর নেই, 13 তারিখে উনি আসছেন এরকম কোনো খবর নেই। আজ রয়টার্সের একটা কপি আপনাদের তুলে দিচ্ছি, তুলে দেওয়ার পরে আমি তো বলে দিচ্ছি আপনাকে যে ট্রাম্প কবে ভারতে আসছেন সেটা এইখানে লেখা আছে। রয়টার্স যেটা লিখছে, পুতিনের সঙ্গে দেখা করতে ট্রাম্পের দূত উইটকফ এই সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা করেছে। রয়টার্স লিখছে 11ই মার্চ, এটা লিখছে এই সপ্তাহে উইটকফ তিনি যাচ্ছেন রাশিয়া, গিয়ে তিনি ডেট ফিক্স করবেন। সরকারের অন্যতম খুবই প্রভাবশালী উপদেষ্টা, অনেকে তাকে পুজিরে খামোখা বলেন, সেই মাহফুজ আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন। কেন তিনি বারবার এরকম যুদ্ধের কথা বলছেন? কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে? তিনি মঙ্গলবার গভীর রাতে রাত 3টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে নাকি সেই যুদ্ধের প্রতি সপ্তাহ এবং দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয়। আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে, এমন যুদ্ধের কথা তিনি অনেকবার বলেছেন, আহ্বান জানিয়েছেন, গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, একাধিকবার বলেছেন। এবং প্রশ্ন তো অনেক জায়গা থেকে এর মধ্যে উঠেছে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার চেয়ারে বসে একজন ব্যক্তি কিভাবে তিনি কথায় কথায় গৃহযুদ্ধের কথা কিংবা যুদ্ধের কথা উচ্চারণ করেন? কেন তিনি আতঙ্কগুলো ছড়িয়ে দিচ্ছেন? কিসের ভিত্তিতে কারা প্লট নির্মাণ করছেন? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বারবার সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হচ্ছে খুব কৌশলে। আমি এই কথাগুলো উচ্চারণ করতে চাইনি,
এর আগে আপনাদেরকে আমি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি, সরকারের দায়িত্বশীল কোন ব্যক্তি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন। এখন আমি বলি, যেমন মাহফুজ আলম বলেছেন, এর আগে সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও প্রসঙ্গ কিংবা অপ্রাসঙ্গিকভাবে তিনি সেনাবাহিনীর কথা সামনে এনেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার অন্যান্য সরকারের চেয়ে ব্যতিক্রম এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্য কোনো সরকারের মতন অন্য কোনো বিদেশি শক্তি বা বিশেষ কোনো আমলা শক্তি অথবা উত্তর পাড়ার কাছে মাথা নত করে না। কেন এই শব্দগুলো ইউজ করতে হবে? এগুলো খুব পরিকল্পিতভাবে লেখা হচ্ছে নাকি সত্যি সত্যিই কি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরকমটা মনে হয়? আমি সে বিষয়ে বলছি। মাহফুজ আলম বলছেন স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফল হচ্ছে। সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে। আচ্ছা, আমি যদি ধরে নিই সরাসরি যে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে মুখোমুখি করছে, ভারত চাইতেই পারে যদি ভারত আমাদের শত্রু রাষ্ট্র হয়ে থাকে, কিন্তু সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা জানি না। এবং বিশেষ করে গত 25শে ফেব্রুয়ারি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন, সেটা নিয়ে তো নানান ধরনের আলোচনা হচ্ছে, বিতর্ক জমে উঠেছে। কিন্তু সেদিনে তার এই বক্তব্যটিকে তো সাধারণ মানুষ সর্বান্তকরণে তারা ওয়েলকাম জানিয়েছেন। তিনি যে উল্লেখ করলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আমি সতর্ক করে দিচ্ছি। তার প্রত্যেকটি শব্দের, প্রত্যেকটি বাক্যের কোনোটি কি অপ্রাসঙ্গিক ছিল? বরঞ্চ সেই দিকে আরো কোনো বিশেষ শক্তি আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেছেন যে নারীর প্রতি সহিংসতা রোধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, আটক অভিযান প্রক্রিয়াধীন রয়েছে বা চলছে। কোনোটিতে মানুষ এখন আস্থা রাখতে পারছে না। এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে কথা বলা হচ্ছে, কাদের আশকারায়, কাদের ছাড় দেওয়ার মাধ্যমে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে সে কথাও তো আমরা জানি। এর আগে অসংখ্যবার বলা হয়েছে, সরকার দেখেও না দেখা ভাব করছে। আইএসের পতাকা নিয়ে মিছিল করা যেখানে সেখানে ওড়ানো, এটা তো নতুন কিছু নয়। কেন চুপ ছিল? এবং এখন যা করছে সেগুলো কথার কথা, শো অফ, স্পষ্ট করে বলতে চাই। সবচেয়ে একটা মজার কথা আছে, মাহফুজ আলম কিন্তু 5 আগস্টের অভ্যুত্থানকে বিপ্লব বলে উল্লেখ করেননি এই স্ট্যাটাসে। তিনি বলেছেন গণ অভ্যুত্থান, 5 আগস্টের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে। জানি না তিনি কোন জায়গা থেকে এই শব্দটি লিখেছেন, তাও ভালো যে এখন গণ অভ্যুত্থান বলা হচ্ছে। তিনি লিখছেন যে সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের দ্রুততার সঙ্গে বিচার এবং প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা, এসব ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। এর চেয়ে মজার কথা সম্ভবত আর নেই। সরকার সক্রিয় এবং সফল দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্ত্রাসীদের গ্রেফতার, বিচার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কথা বলতে খুব ভালোই লাগে, বেশ গরম গরম কথা বলা যায়, কিন্তু গত 7-8 মাসে এই সব জায়গায় কোনটিতে সরকার সফল হয়েছে, কি করেছে? বরঞ্চ ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে আমাদেরকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দ্য গার্ডিয়ানের যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানে যা কিছু চলছে, ঘটছে দেশের জন্য হুমকি, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সবকিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। এর আগেও তিনি বিভিন্ন গণমাধ্যমে এরকম কথা বলেছেন। নিজের কোনো দায় খুঁজে পাচ্ছেন না। আর এই যে কথাবার্তার সংস্কৃতি, এগুলো অনেক পুরনো, আমরা জানি, এগুলো বুঝি, এগুলো বলে লাভটা কি? তিনি বলছেন যে সামরিক, বেসামরিক, আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণঅভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষী এবং মতান্ধতা, অন্যদের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলেছে। এই শক্তিগুলো সরকারকে বেকায়দায় ফেলেনি, বরঞ্চ সরকারের স্টেক হোল্ডার, সরকারের মধ্যে যারা রয়েছে তারাই একটা ছায়া সরকার হয়ে আসল সরকারকে বেকায়দায় ফেলছে। তারা কি চাইছে, কি তাদের উদ্দেশ্য, অনেক কাছে এর মধ্যে পরিষ্কার হয়েছে। মাহফুজ আলম এই কথাও উল্লেখ করে দিচ্ছেন যে
এই সরকারের আমলে এই দেশকে গড়ে তোলার সুযোগ এবং সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে দ্রুততার সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। এই কথাটি সত্যিই হাস্যকর লাগছে আমার কাছে। যে সংস্কার করে রাত দিন চিৎকার করা হচ্ছে, সেই সংস্কারের কতটুকু এগিয়েছে? গত 7 মাসের বেশি সময় চলে গেল। সেই সময়ের মধ্যে কি চায় আসলে তারা? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। 5 আগস্টের আগে যে অভ্যুত্থানটি, মানে 5 আগস্টে যে অভ্যুত্থানটি ঘটলো, তার আগে মানুষের চাওয়া কি ছিল? একটা সরকারি পরিবর্তন হবে, স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে, তার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়া যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, জিনিসপত্রের দাম কমবে। এই তো এর মধ্যে যে বিপ্লব আর সংস্কার বলে যেসব কান ঝালাপালা কথাবার্তা উচ্চারণ করা হচ্ছে, মুহুর্মুহু সংবিধান পরিবর্তন করা, সংবিধান চুরি ফেলা, গণপরিষদ নির্বাচন, এত কথা তো মানুষ মাথায় নিয়ে 5 আগস্ট অভ্যুত্থানে রাজপথে নেমে আসেনি। এবং সত্যি বলি, যেই ছাত্র নেতারা সামনে ছিলেন, সামনের কাতারে, তাদের জন্য মাঝে মধ্যে সত্যি কষ্ট হয়। হয় তারা বুঝে একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন, অথবা তাদেরকে কেউ ব্যবহার করছেন। কিন্তু কষ্ট হয় এজন্য যে তারা তো একটা প্রচন্ড শক্তি নিয়ে, সাহস নিয়ে সামনের কাতারে দাঁড়িয়েছিল। কেন তাদের সেই অমিত শক্তি দেশের জন্য কাজে না লাগিয়ে? বিদেশিদের মাথা ভাইরে, কোন দেশে প্যাচ লাগানোর জন্য এদের মাথা কোন লেভেলে কাজ করে। আমি আইএসপিআর, আমাদের সেনাবাহিনীর যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, তাদের এই বিজ্ঞপ্তিটা দেখার পর আমার কাছেও এই চিকন কথাটা মাথায় আসছে। চিকন কথাটা গেল 2-3 দিন আগে কি বলা হয় যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে 5ই আগস্ট বা 4ই আগস্ট সেনাবাহিনী কেন পরিবর্তিত অবস্থায় আসলো, জাতিসংঘের আপনার কি বলা হয় যে মানবাধিকার যিনি দেখাশোনা করেন কমিশনার আছেন, হাই কমিশন ভলকার তুর্ক একটা মন্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ একটা বার্তা পাঠাইছিল, যদি তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, গুলি চালায় বা অবস্থান নেয়, তাহলে জাতিসংঘ মিশনে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, এরকম একটা চাপ তৈরি করা হয়েছিল। তার এই বক্তব্য রাতারাতি ভাইরাল। জনমনের প্রশ্ন ছিল, তার মানে সেনাবাহিনী জাতিসংঘের চাপে কি এরকম পরিবর্তন হলো? জনগণের প্রতি ভালোবাসা ছিল না? এবার আসেন, আমাদের সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়েছেন এটার এগেনস্টে। এমনকি সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তিটাতে যথেষ্ট যৌক্তিক কিছু পয়েন্ট আছে। সেনাবাহিনী বলছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটা অনুষ্ঠান হার্টকে জুলাই আগস্ট নিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের একটি সংবাদ প্রচার করা হয়। তো আমাদের সেনাবাহিনী ওই মন্তব্যগুলোর ব্যাপারে তারা কিছু পাল্টা কাউন্টার করেছে। তারা বলছে, এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। তার মানে ভলকার তুর্ক যা বলছে এটা সেনাবাহিনী স্পষ্ট প্রত্যাখ্যান করছে যে সেনাবাহিনী সরাসরি, যেটা ভলকার তুর্কের বক্তব্য, তিনি সেনাবাহিনীকে বার্তা পাঠাইছিলেন, তার বক্তব্য ভিডিও রেকর্ডেড। আমাদের সেনাবাহিনী বলছে যে সরাসরি সেনাবাহিনী এই ধরনের কোনো বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। এই কিন্তু চিকন প্যাচটা আমরা অনেকেই বুঝি নাই। জাতিসংঘ হয়তো সরকারকে নক করছে, সরকার সেই বার্তা সেনাবাহিনীকে দিছে কিনা, দেয় নাই। জাতিসংঘ সরাসরি সেনাবাহিনীকে ডিল করে নাই। এখন সরকারকে দিলে কি সরকার দিবে ওই মুহূর্তে? জীবনেও না। সেনাবাহিনীর বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং আইনের শাসন, মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। আর 2024-এও আপনার আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই তারা কাজ করেছে। আচ্ছা, এখন আমাদের সেনাবাহিনীর বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সাথে মূল্যায়ন করে
আরো বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন। তবে এইখানে চিকন পেস্টটা ভলকার তুর্কি মিথ্যা কথা বলবে, এটা তো একটা বিষয়। তিনিও মিথ্যা বলবেন না, এটা আমরা একটা আইডিয়া করতে পারি। সেনাবাহিনী না, তারাও মিথ্যা বলেন না। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায়? হয়তোবা তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অথবা আমাদের ডিফেন্স মিনিস্ট্রিকে জাতিসংঘ থেকে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তা সেনাবাহিনী পর্যন্ত পৌঁছায় নাই। সেনাবাহিনীর দাবি এটা, সেনাবাহিনী যা করছে দেশের এবং জনগণের স্বার্থে তারা করছে, এর বাইরে কিছু না। ভালো থাকুন। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।